আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। আহ, আমি আজকে এই ভিডিওর মধ্যে তোমাকে কথা বলবো অষ্টম শ্রেণীতে যারা পড়াশোনা করতেছো তাদের বিজিএস বৃত্তি পরীক্ষার জন্য বাংলাদেশ ও বিশ্ব পরিচয়, তুমি জানো এটা তোমার সাবজেক্টের মধ্যে অন্তর্ভুক্ত, এবং সায়েন্সের সাথে বিজিএস এই দুইটা আসলে 50-50 মার্ক হয়ে 100 মার্কের একটা পরীক্ষা তোমার অনুষ্ঠিত হবে। সো সায়েন্স প্রস্তুতিটার A to Z ব্যাখ্যা আশা করি পাইছো তুমি, প্লাস মানে নির্দেশনাগুলো যে কীরকমভাবে তুমি পড়াশোনা করবা, মানে বেসিক্যালি নির্দেশনাগুলো তোমার হেল্প করবে কিভাবে। বৃত্তি পরীক্ষা মানেই হচ্ছে পড়াশোনার পরিমাণটা আসলে বাড়বে, কমবে না। তো এখন কথা হচ্ছে এখানে বিজিএস এর চ্যাপ্টার হচ্ছে 13টা চ্যাপ্টার থেকে তোমার মার্ক আসবে হচ্ছে মাত্র 50। এবং একটা কথা খুব বোল্ড করে লাইনের ভিতরে দেওয়া আছে, দেখো, যে বিশেষ দ্রষ্টব্য প্রত্যেকটি অধ্যায় থেকে ন্যূনতম একটি প্রশ্ন, হোক সেটা সৃজনশীল, হোক সেটা এসকিউ শর্ট কোয়েশ্চেন, হোক সেটা এমসিকিউ, থাকবেই। তাহলে তুমি একটা জিনিস দেখো, একটা চ্যাপ্টারে তুমি আসলে খুব চুলচেরা বিশ্লেষণ করে পড়ে ফেললা, মার্ক পেলে সেখান থেকে একটা মাত্র এমসিকিউ। আমি বলতেছি না সেটা তোমার জন্য খারাপ, অবভিয়াসলি ভালো, বাট বিলিভ মি যদি এরকমটা হয় না তাহলে বেটার না যে তুমি ধরো একটা চ্যাপ্টারকে খুব ভালো মতন পড়লা, ওখান থেকে তুমি সিকিউটাই পাইলা, সিকিউ পেলে সেখান থেকে কত মার্ক পাচ্ছ, তুমি পুরো 10-10টা মার্ক পাচ্ছ। এরকমটা না বেটার না? দ্যাটস ওয়াই তোমার পড়াশোনাটাকে কমাচ্ছি না, সাজাচ্ছি। সাজানোর মাধ্যমে একটু হলেও তোমার জন্য এটা উপকারী হবে। তুমি আসলে ডিরেকশনটা বুঝতে পারবা, ডিরেকশন বোঝার পরে দেখবা যে তোমার আসলে কোন চ্যাপ্টারগুলোর ভিতরে একটু উইকনেস আছে, সেই চ্যাপ্টারগুলোর মধ্যে আর একটু বেশি ফোকাস দিবা। তাহলে খুব সহজে তোমার পড়াশোনাটাও গুছিয়ে যাবে, কমপ্লিটও হয়ে যাবে, এবং ভালো একটা মার্কও গ্র্যাব করতে পারবা। চলো তাহলে শুরু করি আজকের বিজিএস পড়াশোনাটাকে গুছিয়ে ফেলার। ওকে, এখন যদি আমি প্রথমেই বলি, তুমি জানো আসলে যে তোমার এখানে কোয়েশ্চেনের ধরনটা কেমন হবে। তোমার তো 50 হচ্ছে আসলে সায়েন্স, আর বাকি 50 হচ্ছে আসলে কি বলতো ভাই, বিজিএস। এই দুইটা না আলাপ, এই দুইটাই তো হচ্ছে আলাপ। বিজিএস এটার পরীক্ষাও কিন্তু হচ্ছে একটা। ওকে, সেই একটা পরীক্ষার দিনে আমাকে কতগুলো চ্যাপ্টার পড়তে হবে তাহলে? বিজিএস এর 13টা, আবার সায়েন্সের অতগুলো চ্যাপ্টারও কিন্তু পড়তে হবে আমাকে, কারণ মধ্যখানে যে গ্যাপ দিয়ে থাকবে এমনও তো না। ওকে, সো এখন বিজিএস এবং আমাদের সায়েন্সের কোয়েশ্চেন প্যাটার্নটা হয় হচ্ছে আসলে সেম, একই হবে। হ্যাঁ, এখন তোমার মানে তোমার খাতা দেওয়া দেই হ্যান ত্যান এগুলো সব কিছু কমপ্লিট করে বেসিক্যালি আসলে যে মানে প্রথমে বিজিএস অংশটা হয়ে যাবে, তারপরে ধরো সায়েন্স অংশটা, অথবা প্রথমে সায়েন্স পরে বিজিএস অংশটা কমপ্লিট হলো। তার মানে দুইটাই আলাদা আলাদা এন্টিটিতে পরীক্ষা হবে, বাট পরীক্ষা ওভারঅল একটা বলা হচ্ছে, যেহেতু 3 ঘন্টা টোটালে মিলে 3 ঘন্টা হচ্ছে, এবং তুমি আসলে 1.5 ঘন্টা সময় পাচ্ছ টোটালে বিজিএসটুকু কমপ্লিট করার জন্য বা লিখে এবং এমসিকিউ দাগায় শেষ করার জন্য। সেক্ষেত্রে এমসিকিউ মাত্র 10 মার্ক, এবং সেটার জন্য তুমি টাইম ওয়েস্ট করবা বা টাইম ইনভেস্ট করবা আসলে 10 মিনিট। আমি তোমাকে এখানে প্রত্যেকটা জায়গা আসলে বলে দিই যে কোথায় তোমার কতটুকু টাইম ইনভেস্ট করা উচিত, কোথা থেকে কতটুকু টাইম বাঁচানো উচিত, সেটা নিয়েই আসলে কিন্তু তুমি আগাতে পারবা। এখন আসো এসকিউ, ভাইটাল একটা পার্ট। এখানে 10টা মার্ক আছে, 5টা কোয়েশ্চেন থাকবে, 5টাই লিখতে হবে। খুবই ভালো কথা। এটা লেখার জন্য আমি 20 মিনিট সময় দিচ্ছি, বাট বিলিভ মি এখানে তুমি 20 মিনিট লাগাবা না আসলে। ঠিক আছে, এখানে যেহেতু আসলে 10টা মানে কোয়েশ্চেন থাকবে তো 5টা, আমি তোমাকে 4 মিনিট করে সময় দিচ্ছি একটা কোয়েশ্চেনে, এতটুকু টাইম দেওয়া যাবে না। তুমি হাইয়েস্ট, তুমি চেষ্টা করবা যে হাইয়েস্ট আমার লাগলে যেন এটা 3 গুণিত 5, মানে 5 গুণিত হচ্ছে 3, একটাতে 3 মিনিট করে দিয়ে 15 মিনিটের ভিতরে শেষ হয়ে যায়। তুমি এখানে 5টা মিনিট সময় বাঁচাতে পারলে এখানেই কিন্তু তুমি সেটাকে আসলে এক্সট্রা 5 মিনিট ইউজ করতে পারবা। কোথায়? সিকিউ লেখাতে। এবং তুমি একটা জিনিস খুব ভালো করে জানো, বিজিএস লেখার বা বিজিএস সিকিউ এ আমি একটা একেবারে তথ্য তোমাদেরকে খুব ভালো মতন দিতে চাই, সেটা হচ্ছে বিজিএস সিকিউ উত্তর করার মোস্ট অফ দ্য মানে সব থেকে বেশি ইফিশিয়েন্ট যে টেকনিকটা, সে টেকনিকটা হচ্ছে রেলিভেন্ট জিনিস, অবশ্যই ইররিলেভেন্ট না, রেলিভেন্ট বিষয় বা রেলিভেন্ট জিনিস বেশি লেখা। মানে বেশি লেখা অবশ্যই এটাকেই আমি প্রমোট করতে চাচ্ছি, বাট তাই বলে আবল তাবল জিনিসপাতি তুমি বেশি লিখবা, উদ্দীপকের গুরুত্ব অপরিসীম টাইপের জিনিসপত্র বেশি লিখবা, এরকমটা মোটেও না। গুছিয়ে লিখবা, তুমি যা লিখতেছো সেটা তুমি বুঝতেছো যে আসলে এই চ্যাপ্টারের এই অংশ থেকে কোয়েশ্চেনটা আসছে, দ্যাটস ওই অংশগুলো লিখতেছো। ডাজেন্ট মিন যে তুমি মুক্তিযুদ্ধের সাথে তোমার পররাষ্ট্র বা হচ্ছে যে সোশ্যাল সায়েন্সকে যুক্ত করে দিচ্ছ, ওরকমভাবে নিশ্চয়ই লিখবা না। ক্লিয়ার আমার কথা? সো এক্স্যাক্টলি আমি তোমাকে বলবো যে বেশি লিখবা এবং রেলিভেন্ট জিনিস লিখবা, যা চাচ্ছে তা লিখবা। তবে বিজিএস এ বেশি লিখবা, এই জিনিসটা অবভিয়াসলি কার্যকরী, সেটা তুমি মানো বা না মানো কিছু করার নেই, বাট টু বি অনেস্ট জিনিসটা এরকমই। তাহলে আমি যদি আমার আসলে এসকিউ এর মধ্যে টাইম কিছুটা বাঁচাতে পারি, এটা যদি আমি 15 মিনিটের ভিতরে শেষ করতে পারি, 5টা মিনিট টাইম বাঁচালেও আমি কিন্তু একটা সিকিউ লিখতে যেয়ে তখন 20 মিনিটের বেশি সময় পাবো। ওটা 21 মিনিট হতে পারে, 22 মিনিট হতে পারে, 22 মিনিটের একটু কম হবে, বাট স্টিল বেশি সময় পাবো। কিন্তু এটাও চ্যালেঞ্জিং একটা জিনিস, 20 বা 22 মিনিট একটা বিজিএস এর এসকিউ লিখে শেষ করা। আমি আজকে তোমাকে এসকিউ লিখারও একটু ডিপ ডাউন কথাবার্তা বলবো। তার আগে চলো এসকিউ আসলে কোথা থেকে আসতে পারে, কিরকম ধরনের আসে সেটা দেখে ফেলি। আচ্ছা, তুমি এই জিনিসটা তো আশা করি বুঝছো, এটা তো আর নতুনভাবে বলার কিছু নাই। 30 মার্ক থাকবে, 10 মার্ক এমসিকিউ, 5টা সংক্ষিপ্ত থাকবে, সেটার মধ্যে কি 5 দুগুণা 10, 20 মার্ক হয়ে গেল, আর 30 মার্ক হচ্ছে সিকিউ, বাস 50 মার্ক, আর বাকি 50 তো হচ্ছে বিজ্ঞানে। ক্লিয়ার নিশ্চয়ই? এখন এখানে একটা কনসেপ্ট তোমাকে বলি, এই যে যেটা আবারও বলতেছি, বিশেষ দ্রষ্টব্যতে একটা বলা আছে, একটা চ্যাপ্টার থেকে ধরো এটা 13 নম্বর চ্যাপ্টার, ধরো এটা সামাজিকীকরণের মতন একটা কোনো চ্যাপ্টার, যে চ্যাপ্টারটাকে তুমি আসলে বার্ষিক পরীক্ষার ভিতরে অতটা গুরুত্ব দিবাও না, হতেই পারে দিবাও না। আমার পার্সোনাল সাজেশন হচ্ছে যে
ওখান থেকে একটা এমসিকিউ হলেও থাকবে, এটা একেবারে বলে দিচ্ছে, তার মানে অবভিয়াসলি তোমাকে সেটা পড়তে হবে। ঠিক আছে, সেজন্যই কিন্তু আমরা আমাদের যে ক্লাস 8 সিওর স্কলারশিপ প্রোগ্রাম আছে, সিওর স্কলারশিপ প্রোগ্রাম, হ্যাঁ, যেটা লিঙ্ক তুমি হচ্ছে যে এটি পেয়ে যাবা, ডিসক্রিপশন বক্স বা কমেন্ট বক্সের মধ্যে পেয়ে যাবা। আসলে এই সিওর স্কলারশিপ প্রোগ্রামের মধ্যে আমি তোমাদেরকে একেবারে A to Z ডিটেইলডভাবে, আমি না, বিজিএস এর যিনি এক্সপার্ট উনি তোমাদের প্রত্যেকটা চ্যাপ্টারের একেবারে শর্ট রিভিশন, বেসিক থেকে রিভিশন স্ট্যান্ডার্ড পর্যন্ত ক্লাসটাকে কমপ্লিট করায় ফেলেন। বেশ কিছু সিকিউ এবং এমসিকিউ কোশ্চেন সলভ করায় ফেলেন। অ্যাজ ওয়েল অ্যাজ তুমি এই সেম জিনিসের উপরে আবার যখন লাইভ ক্লাসগুলো পাবা, ইনশাল্লাহ তোমার তখন এই বিষয়গুলো আরও বেশি ক্ল্যারিটি পেয়ে যাবে। কথা বুঝতে পারছো? সো আমার পার্সোনাল সাজেশন হচ্ছে জিনিসটাতে ফোকাস দাও, জিনিসটা ভালো মতন কমপ্লিট করো। যারা এখনও যুক্ত নাও তারা যুক্ত হও, অলরেডি বিজিএস এর ম্যাক্সিমাম ক্লাস অ্যাড হয়ে গেছে। যারা যুক্ত আছো তাদেরকে বলবো বিজিএস এর ক্লাসগুলোকে কমপ্লিট করো, যে 2টা চ্যাপ্টারের ক্লাস বাকি আছে দ্রুত পেয়ে যাবা, ভালো করে লক্ষ্য রাখো। ক্লিয়ার? ওকে, এখন এবার আসো যে আমাদের এতগুলা চ্যাপ্টার আছে, নতুন পরিবর্তিত 13টা নতুন চ্যাপ্টার আছে একেবারে 1 থেকে শুরু করে। আমরা এখানে পড়বো কীরকমভাবে পড়বো? এই চ্যাপ্টারগুলাই তুমি যখন হচ্ছে আসলে 11-12 যে যদি আর্টস পড়তা, তাহলে মেইনলি এগুলাকে কয়েকটা ভাগে ভাগ করা হতো। তার ভিতরে আমি কিছু ভাগ এখানে করছি, যেমন হচ্ছে ধরো ইতিহাস, যে জায়গাটা আমার খুব খারাপ লাগতাম, পারতাম না বেসিক্যালি। এটা হচ্ছে আমাদের অর্থনীতি এবং পরিনীতি, এই অংশটা। আরেকটা হচ্ছে আমাদের সোশ্যাল সায়েন্স, সামাজিক বিজ্ঞান, এই 3টা অংশ। সো আমাদের চ্যাপ্টার সোশ্যাল সায়েন্সে আবার অনেকগুলো ভাগ আছে। সো বেসিক্যালি দেখলে এতগুলো সোশ্যাল সায়েন্সের বিষয়টা এরকম না, বাট মানে এটার ভিতরে ইনকর্পোরেট করা যায় তাদেরকে, ব্যাপারটা হচ্ছে এরকম। সো দেখো 5, 6, 7, 8, 9, তারপরে 11, 12, এগুলো সবগুলোকে আমরা কি বলতে পারি, সামাজিক বিজ্ঞান অংশের ভিতরে নিয়ে যেতে পারি। আমাদের হিস্ট্রি চ্যাপ্টারগুলো রয়েছে আসলে 1, 2, 3। তার মানে তুমি চিন্তা করতে পারো যে হিস্ট্রি থেকে একটা সিকিউ আসার চান্সেস রয়েছে, বুঝতেছই? ঠিক একই রকমভাবে আমাদের ইকোনমি বা অর্থনীতির অংশটা রয়েছে আসলে 4, 10, 13। তার মানে তুমি বুঝতেছো যে ইকোনমিক্স থেকে একটা চ্যাপ্টার মানে একটা কোয়েশ্চেন আসার চান্সেস কিন্তু রয়েছে। ঠিক আছে, একটা সিকিউ। তাহলে এখন বাকি থাকলো হচ্ছে যে ম্যাক্সিমাম আরও তো প্রায় 7টা চ্যাপ্টার বাকি থাকলো, যে 7টা চ্যাপ্টার এখানে দেওয়া আছে না? এই 7টা চ্যাপ্টার থেকে কি একটা সিকিউ থাকবে? উত্তরটা হচ্ছে হ্যাঁ, মানে কাইন্ড অফ, এটা আমাদের অ্যাজাম্পশন যে অবশ্যই সেই 7টা চ্যাপ্টার থেকে দেখবা একটা সিকিউ থাকতেছে, এবং এই জায়গা থেকে বেশিরভাগ অংশই কি থাকবে, এমসিকিউ, সিম্পল, প্লাস এসকিউ অংশ এবং এমসিকিউ অংশটা এই জায়গাকে বেশি কভার করতেছে। তাইলে তো তোমার হচ্ছে যে সব উইন উইন সিচুয়েশন, তাই কি না? হ্যাঁ। আর ওই যে আমি যেরকম ভাবে বলে দিই, ধরো হচ্ছে এই চ্যাপ্টার থেকে খ, এই চ্যাপ্টার থেকে ক, এই চ্যাপ্টার থেকে খ, এই চ্যাপ্টার থেকে গ, এই চ্যাপ্টার থেকে ঘ, এরকম ভাবে থাকলেই তো সবগুলো চ্যাপ্টারকে কাইন্ড অফ টাচ করা যাচ্ছে। যেহেতু এরা একই গোষ্ঠীর, তাই একটা স্টিম বা একটা আমার দিয়ে কি বলে হচ্ছে যে উদ্দীপক দিয়ে অবভিয়াসলি সবাইকে কানেক্টেড করা পসিবল না। হলে প্রয়োজন আমি 2টা দিলাম, সমস্যা কি? আমার সমস্যা তো নাই, এটা তো বৃত্তি পরীক্ষা, কম্পিটিটিভ পরীক্ষা, আমি হার্ড করতে চাইলেই পারি। ক্লিয়ার? ওকে, এখন এই চ্যাপ্টারগুলোর ভিতরেও আমি হচ্ছে যে স্পেসিফিক তোমাদেরকে একেবারে 3 স্টার টাইপের 5টা চ্যাপ্টারের কথা বলবো, এবং 2 স্টার টাইপের 2টা চ্যাপ্টারের কথা বলবো, 3টা চ্যাপ্টারের কথা বলবো, ইন টোটালে 8টা মতন চ্যাপ্টারের কথা বলবো, যে চ্যাপ্টারগুলোকে তুমি সব থেকে বেশি ফোকাস দিয়ে পড়বা। সিম্পল হিসাব, বুঝতেছো না? যে এইগুলাকে ভাই বেশি ফোকাস দিব, বৃত্তি পরীক্ষা তুমি সবগুলাই পড়বা, সবগুলাই বেশি ফোকাস দেওয়ার চেষ্টা করবা, বাট কোনগুলোকে বেশি দিবা সেটা দেখাবো। চলো একটু দেখি, যেগুলোকে আমরা বেশি দিব সেইগুলোর ভিতরে প্রথম বাংলাদেশের মুক্তিযুদ্ধ। যেহেতু তুমি জানো যে এখানে ইতিহাসের কিছুটা হলেও চেঞ্জ করা হয়েছে, মানে আগেকার সরকার ব্যবস্থা থাকাতে বাংলাদেশের মুক্তিযুদ্ধের ঘটনা যেরকমভাবে ফ্লো ছিল, যা ছিল সেটার ভিতরে কিছু হলেও পরিবর্তন ঘটছে। এখন তুমি অ্যাজ এ নিউ কামার, এজ এ কচিকাচা বাচ্চা, ক্লাস 8-এর একটা বড় মানুষ হিসেবে তুমি আসলে এই পরিবর্তনটুকু ধরতে পারছো কিনা, জানতে পারছো কিনা। দ্যাটস ওয়াই এই জিনিসটা যাচাই করার জন্য হলেও অ্যাজ এ, মানে তোমরা বাই ডিফল্ট কিন্তু ভালো স্টুডেন্ট, এটা অস্বীকার করার কিচ্ছু নাই। তুমিও জানো, আমিও জানি, কি যেটা ভাবতেছো এটা না, তোমরা ভালো স্টুডেন্ট, সেটাই বলতেছি। তুমিও জানো, আমিও জানি যে তোমরা ভালো স্টুডেন্ট না হলে বৃত্তি পরীক্ষার জন্যই মনোনীত হতে না, তাই না? তো সেই ক্ষেত্রে আমার যেই মানুষজনগুলো পরবর্তীতে দেশকে লিড করবে, পরবর্তীতে দেশে কন্ট্রিবিউট করবে, পরবর্তীতে দেশের বিভিন্ন সেক্টরের মধ্যে যুক্ত থাকবে, তারা আসলে প্রপার জিনিস জানে কিনা, দ্যাটস ওয়াই সেটা আসলে একটা ইম্পর্টেন্স কিন্তু রাখে। ওকে, এরপরে চলে আসো নেক্সট যেটা ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে বাংলাদেশ রাষ্ট্র ও সরকার ব্যবস্থা। তুমি আমার রাষ্ট্র সম্পর্কে কতটুকু জানো? এখানে কি স্থানীয় সরকার প্রচলিত নাকি কেন্দ্রীয় সরকার প্রচলিত? কি জিনিসটা প্রচলিত? এখানে কি গণতন্ত্র নাকি হচ্ছে সমাজতন্ত্র নাকি রাজতন্ত্র? কি তন্ত্র আসলে? A to Z জিনিসপাতি তুমি এই জায়গা থেকে পাবা, একটা বেসিক কনসেপ্ট অন্তত পাবাই। এখানে স্তরগুলা কিরকম ভাবে সাজানো, গ্রেডগুলা কিভাবে সাজানো, ওকে, সেই জিনিসটাও তোমার জানা দরকার। এখান থেকেও আর কি জিনিসটার কোয়েশ্চেনটা হইতে পারে, এটা কিন্তু ইতিহাসে যাবে। বাট এই যে 5ম নাম্বার চ্যাপ্টার, এই 5ম নাম্বার চ্যাপ্টার কিন্তু আমাদের এই সোশ্যাল সায়েন্সের ভিতরে রয়েছে, যেটা আসলে মানে রাষ্ট্রবিজ্ঞানের ভিতরে আসলে যাওয়া যায়, মানে তুমি দিতে পারো এটাকে রাষ্ট্রবিজ্ঞানের মধ্যে। সো সোশ্যাল, মানে আমরা সেটার ভিতরে যুক্ত করে রাখছি আর কি। ওকে, এরপরের গুরুত্বপূর্ণ বাংলাদেশের সামাজিক সমস্যা। এই যে মাদকাসক্তি থেকে শুরু করে কত কত সামাজিক সমস্যা আছে, মানে দেশে আইন, রুলস রেগুলেশন, এটা আসলে কি জন্য দরকার? অবশ্যই কেউ অপরাধ করতেছে বা এই রিলেটেড জিনিসপাতির জন্য, তাদেরকে শাস্তি দেওয়ার জন্য, বা এই শাস্তি দেওয়ার যেটা মেইন উদ্দেশ্য না, শাস্তি আনাই হয় মেইনলি ওই অপরাধটা যেন প্রতিরোধ হয় সেটার জন্য।
বুঝছো? মানে যে কেউ জানে যে এই অপরাধটা করলে আমার এই শাস্তি হতে পারে, তাহলে অবভিয়াসলি তার মনের মধ্যে একটা জিনিস আসবে যে এই অপরাধটা আমি না করি। সিম্পল। সো ওই জিনিসগুলো যাবতীয় আলাপ আলোচনা থাকে হচ্ছে এই সামাজিক সমস্যাতে। এখন ধরো মানে শাস্তি তো ভিন্ন ক্যাটাগরির আছে। যেমন তুমি যদি একটা ক্রাইম করো, তাহলে তোমার জন্য আসলে সর্বোচ্চ আদালত, বিজ্ঞ আদালত, স্থানীয় আদালত এরা হচ্ছে শাস্তি দিবে। ধরো তুমি হচ্ছে যে বাসার মধ্যে একটা মানে কি বলবো, একটা ধরো হচ্ছে যে সিরামিকের প্লেট ভেঙে ফেলছো, এটার জন্য কি কেস করা হবে বা আইন আদালতে যাবে? না, বাট এটাও তো একটা ভুল বা ভুল কাজ, ইচ্ছা করেই ধরো ভেঙে ফেলছো, তাহলে কি হবে? হায়েস্ট আন্টি যা টাস করে তোমাকে একটা বাড়ি দিবে, বা আঙ্কেল যে, আঙ্কেল মারবে না নর্মালি, আন্টি যেই দিবে একটা বাড়ি। তো এটা কি এটার জন্য কি কেস কাসালি করা হয়? না। বাট তাহলে দুইটা জিনিস তো অবভিয়াসলি আলাদা আলাদা না। এখন ধরো তুমি হচ্ছে যে ভাঙা সিরামিক দিয়ে কারো পেটে ঢুকাই দিছো যায়, তাহলে তো তখন তো আর আঙ্কেল আন্টি বলে কিছু হবে না, ওরা তো যায় পুলিশে কেস করবে, ঠিকই করবে না? সো এই জিনিসগুলো, এই ডিফারেন্সগুলো তুমি জানতেছো কিনা, বুঝতেছো কিনা, এই রিলেটেড জিনিসপাতিও তোমার জন্য আসতে পারে। দ্যাটস ওয়াই এটাও আবার এই জায়গা থেকে আসা, এটাও কিন্তু একটা 3 স্টারের চ্যাপ্টার। এগেন চলে আসো আমাদের দ্বাদশ চ্যাপ্টার, যেটা বাংলাদেশের প্রাকৃতিক সম্পদ। ভেরি ভেরি ইম্পর্টেন্ট জিনিসগুলো, যে এই জিনিসগুলো আমরা বাই ডিফল্ট পাইছি এবং এগুলোকে আমরা ইউটিলাইজ করতে পারছি কিনা। গ্যাস থেকে শুরু করে, নদী থেকে শুরু করে, জমি থেকে শুরু করতে, উর্বরতা থেকে শুরু করে সব কিছু। এগেন যদি আমি বলি আরেকটা 3 স্টারের চ্যাপ্টার, সেটা হচ্ছে আমাদের আর্থসামাজিক অবস্থা অনুযায়ী আশেপাশের যে মানে হেল্পিং হ্যান্ড বা আমাদের যে আন্তর্জাতিক সহযোগী সংস্থাগুলো রয়েছে, সার্ক থেকে শুরু করে আরও বিভিন্ন যে জিনিসগুলো রয়েছে, এগুলো সম্পর্কে তুমি কতটুকু জানো, সেটাও যাচাই বাছাই করতে হবে। তো সেটাও যাচাই বাছাই করার জন্য এই চ্যাপ্টার। ক্লিয়ার? সো আশা করি ডান। এই 5টা চ্যাপ্টার হচ্ছে আমার 3 স্টার চ্যাপ্টার। তার মানে এই 13টা চ্যাপ্টারের ভিতর থেকে তুমি এই 5টা চ্যাপ্টারকে খুব ভালো মতন পড়বা। ইনশাল্লাহ তুমি 3টা সিকিউ এর ভিতর থেকে মোরাললেস 30 মার্কের অংশের ভিতরে আমি ইনশাল্লাহ অন্তত বলতে পারি 25 প্লাস মাইনাস কমন পেয়ে যাবো ভাই সিকিউ এর ভিতরে, ইনশাল্লাহ আশা করা যায়। ওকে, আমি যদি আরেকটু আগাই, ডাবল স্টারগুলো বলে দিই, তাহলে ইনশাল্লাহ তুমি 27 প্লাস মাইনাস পেয়ে যাবে ভাই ইনশাল্লাহ, আল্লাহ ভরসা। ঠিক আছে, ইনশাল্লাহ বলো। ওকে, এরপরে বল, দেখো যেটা আমি বললাম উপনিবেশিক যে আমাদের যুগ এবং বাংলার স্বাধীনতা সংগ্রাম, এটা হচ্ছে আমাদের এই 2 স্টারের প্রথম একটা চ্যাপ্টার। হ্যাঁ, মানে বাংলার স্বাধীনতা সংগ্রামের তো এই ব্রিটিশ আমল থেকে শুরু করে এখনকার না, অনেক আগের। তো এই উপনিবেশিক যুগ থেকে শুরু করে এই অংশে ওই ইতিহাসটুকু তুমি জানো কিনা, ইতিহাস মনে রাখার একটা টেকটিসও বলে দিই। আসো, জিনিসটা হচ্ছে এই ইতিহাস জিনিসটা পড়ে আমার আলহামদুলিল্লাহ জীবনে মনে থাকতো না। ঈশা খাঁ, বারো ভূঁইয়া, তারপরে হচ্ছে যে আর কি ছিল যে আমি তো নিজে ভুলে গেছি। তারপরে হচ্ছে এই যে গোপাল, রামপাল, মানে পাল বংশের এই যে শাসনামল, এই সকল জিনিসপাতি আল্লাহর রহমতে ভাই কি বলবো আমার মনে থাকতো না। আমি যে জিনিসটা আসলে আবিষ্কার করতে আমার ক্লাস 10 অব্দি চলে গেছিলো। বাট বিলিভ মি, যেহেতু তোমরা এখন আশা করি এই অ্যাক্সেসরিজগুলো পাচ্ছ, এই সুবিধাগুলো পাচ্ছ, সেটা হচ্ছে এটা তুমি বই পড়ার থেকে কেউ যদি তোমাকে ডকুমেন্টেড আকারে মানে উপস্থাপন করে, হতে পারে সেটা ক্লাসের ডকুমেন্ট আকারে উপস্থাপন করতেছেন, ক্লাস মানে স্যার স্টোরিটা বলতেছেন, উনি শোনাচ্ছেন এরকম আকারে, অথবা হইতে পারে তুমি এটার একটা ডকুমেন্টারি দেখতেছো। আমি একেবারে টু বি অনেস্ট একেবারে ক্লিয়ারলি বলি, ডকুমেন্টারি টাইপ দেখতেছো। এগুলা ডকুমেন্টারি, অ্যানিমেশন এগুলো অনেক পাওয়া যায় এখন, ঠিক আছে? ডকুমেন্টারি দেখতেছো, এটা দেখলে তোমার ওটা অনেক ঝকঝকে ফকফকে হয়ে যাবে। এটা দেখার পরে জাস্ট একটা রিডিং দিবা, ইতিহাস, অনলি ইতিহাস, অন্যান্যগুলাতে কাজ করবে না। এটা এগুলাতে কাজ করবে না। এগুলাতে আসলে আগ্রহ থাকা লাগবে। ইকোনমিক জিনিসপাতি মেলা কিছু আছে, মেলা কিছু বোঝা যায়, মুদ্রাস্ফীতি। ধরো তোমার কাছে এখন সিম্পলি একটা জিনিস মনে হইতেই পারে যে আরে আমরা গরিব কেন, ওয়াই আমরা গরিব কেন? তুমি সিম্পলি উত্তর দিবা কি, আমার কাছে টাকা নাই তাই আমি গরিব। তাহলে তোমার কাছে একটা জিনিস জানাও দরকার, টাকা বেসিক্যালি কি, একটা কাগজ। এটা তো বাংলাদেশ ব্যাংকের কাছে আসলে মানে কাগজের অভাব পড়ছে? তোমার খাতা না ছাপায় তো উনি টাকা ছাপাইলেই পড়ে, তারপরে তোমাকে টাকা দিয়ে দিল, সমস্যা কি হইতে পারে? অ্যাজ এ ক্লাস 8-এর স্টুডেন্ট হিসেবে তুমি এরা সমাধান কি দিবা বলো তো? যে ধরো কালকে বাংলাদেশ সরকার চিন্তা করলো যে আমার কাছে যত কাগজ আছে আর কোনো কাগজ কোথাও ছাপাছাপি না, সবগুলো দিয়ে আমরা টাকা ছাপাবো, সবাইকে হচ্ছে এক বস্তা বস্তা টাকা দিয়ে দিলাম, সবাইকে এক বস্তা বস্তা টাকা দিলাম, সবাই বড়লোক, আমরা সবাই হচ্ছে উন্নতির চরম শিখরে। কি সমস্যা হবে তাহলে? এটা তোমার একটা হোমওয়ার্ক থাকলো, এই বৃত্তি পরীক্ষা, বার্ষিক পরীক্ষার প্যারার ভিতর দিয়ে এটা কাজটা খুঁজে বের করবা। ওকে, আচ্ছা চলো, তাহলে এই জিনিসগুলো তুমি আসলে শিখতে পারবা এখান থেকে, এই যে অর্থনীতির ওই অংশগুলো থেকে। তাহলে হিস্ট্রি মনে রাখার জন্য ডকুমেন্টারি মাস্ট। ওকে, এরপরে আসো সোশ্যাল সায়েন্স মনে রাখার জন্য যে কাজটা করতে হবে সেটা হচ্ছে, আমার পার্সোনালি যেটা কাজ করতো, মানে কাজ হইতো সেটা হচ্ছে একে অপরকে জিজ্ঞাসা করা। একে অপরকে বলতে কেমন? একে অপরকে জিজ্ঞাসা, এটা আমার ক্ষেত্রে কাজ করছিল, তোমার ক্ষেত্রেও করবে কিনা জানি না। আমি যে কাজটা করতাম সেটা হচ্ছে, আমার এক ফ্রেন্ড ছিল যে জীবনও বিজিএসে ভাইয়া, মানে তার যে পরীক্ষাগুলো হইতো, যে 96 থেকে 99 এর ভিতরেই পাইতো, এর বাইরে জীবনও যেত না। 100ও পাই নাই কখনো, আবার হচ্ছে যে 96 এর নিচেও পাই নাই কখনো। আর আমি থাকতাম হচ্ছে 80, 81, 82, মানে আমার নাকের উপর দিয়ে যেত বিজিএস এর মার্কটা। যদিও আমি এসএসসিতে ভালো করতে পারছিলাম বিজিএস এর উপরে, বাট যাই হোক এই রেঞ্জের ভিতরে থাকতাম। আমি ফার্স্ট বয় ছিলাম, বাট স্টিল আমি ফার্স্ট বয় ছিলাম কেন? কারণ আমার এখানে যে মার্কটা কমতো ওগুলো আমি হচ্ছে যে অন্যান্য জায়গা দিয়ে পুষাই দিতাম,
পোষায় নিতাম ইনশাল্লাহ। সো যাই হোক, যেটা বলছিলাম, তো আমি ওর সাথে যে কাজটা করতাম, ও যেহেতু আমার ভালো ফ্রেন্ড ছিল, সেটা হচ্ছে ক্লাসের ফাঁকে, মানে ক্লাসের ফাঁকে না, এই যে টিফিন বা ব্রেক পিরিয়ডে যে সময় আসলে অফ টাইম মতন থাকতো, সেটা হচ্ছে যে আমি ওকে বলতাম কিছু, ও আমাকে বলতো কিছু, আমাদের নিজের মধ্যে মতামত দেওয়ার চেষ্টা করতাম ওই টপিকের উপরে, যে আচ্ছা এই জিনিসটা এরকম না, মানে মজা না কিন্তু বা ফাজলামি না, আমাদের নিজেদের টপিকের মতামত দেওয়ার চেষ্টা করতাম। এটা কিন্তু তোমার ক্রিটিক্যাল থিঙ্কিং বাড়ায়, তোমার আউট অফ বক্স থিঙ্ক করার মানে যেই প্রবণতাটা সেটা বাড়ায়। সো এটা তোমার আসলে এখন থেকে প্র্যাকটিস করলে খারাপ কিছু হবে না। প্লাস তুমি জাস্ট পড়বা, তুমি পড়ার পরে ওর সাথে আলোচনা করতেছো, এমন না যে ওর কাছে আলোচনা থেকে শিখতেছো, এমন না। পড়তেছো, পড়ার পরে যখন আলোচনা করবা তখন দেখবা নিজেও যেমন দুইটা কথা বলতে পারতেছো, ওর দুইটা কথা শুনেও তুমি জিনিসটাকে উপলব্ধি করতে পারবা, আত্মস্থ করতে পারবা, আত্মার সাথে মিলাতে পারবা। ওকে, আচ্ছা, এরপরে ইকোনমিতে আসি। এখানে জিনিসপাতি অনেক কিছু মনে রাখার মতন থাকে, আসলে মনে রাখার মতন থাকে, এবং ক্রিটিক্যাল থিঙ্ক করা লাগে। মনে রাখা প্লাস হচ্ছে ক্রিটিক্যাল থিঙ্কিং, এটার জন্য আসলে বেসিক্যালি নিজের স্বেচ্ছায় বা স্বপ্রণোদিত পড়াশোনা ছাড়া অন্য কোনোভাবে এই জিনিসটাকে মনে রাখা হচ্ছে যথেষ্ট কঠিন। এটা পরীক্ষার চাপে হোক বা অন্য কোনো কারণে হোক, স্বপ্রণোদিতভাবে পড়তে হয়। ওকে, আর সিকিউ লেখার ক্ষেত্রে আমি আবারও বলি, রিলিভেন্ট জিনিস রিলিভেন্ট জিনিস রিলিভেন্ট জিনিস বেশি বেশি। সিকিউ লেখার একটা টেকনিক বিজিএস এ, রিলিভেন্ট জিনিস বেশি বেশি লেখা হবে, স্বচ্ছ পরিষ্কার খুব সুন্দর, টাইপিং এর মতন হইতে হবে এমন না। এই যে দেখো আমি যা যা লিখছি এখানে, মোটামুটি ভাবে তুমি আশা করি বুঝতেছো লেখাগুলো স্বচ্ছ, এই স্বচ্ছতায় খালি ধরে রাখা লাগবে, তাহলে ইনশাল্লাহ পারবা। সো বিজিএস প্রস্তুতি নিয়ে A to Z কমপ্লিট করতে পারো আমাদের ক্লাস 8 শিওর স্কলারশিপ প্রোগ্রামে, সেটা তো বললামই। প্লাস আমি তোমাকে আজকে আরেকটা জিনিসের কথা বলবো, সেটা হচ্ছে আমাদের কিন্তু এই একটা জিনিস আছে, তুমি জানো কি না, সেটা হচ্ছে অল ইন ওয়ান মাস্টার বুক। অল ইন ওয়ান মাস্টার বুক, এই মাস্টার বইটার সাথে তোমার যতগুলা, তুমি এই এই যে ক্লাস 8-এ উঠে যতগুলা গাইড বই কিনছো, কিচ্ছু কেনা লাগবে না যদি তোমার কাছে এই অল ইন ওয়ান মাস্টার বুক জাস্ট একটা থাকে। ডেসক্রিপশন বা কমেন্ট বক্সে লিঙ্ক পাবা, এটা রকমারির আছে, তারপরে হচ্ছে আমাদের কিউএনএ পাবলিকেশনের ওয়েবসাইট থেকে আছে, যেখান থেকে তোমার প্রয়োজন সেখান থেকে তুমি সেটাকে অর্ডার করে ফেলতে পারো। এই অল ইন ওয়ান মাস্টার বুকটার ভিতরে তোমার এই 13-14 যতগুলা সাবজেক্ট, মানে যতগুলা চ্যাপ্টার আছে, প্রত্যেকটার কিছু স্পেসিফিক সিকিউ, স্পেসিফিক এমসিকিউ যুক্ত করে দেওয়া আছে, এবং থিওরিটা শর্ট করে যুক্ত করে দেওয়া আছে, যতটুকু তোমার মনে রাখা দরকার। তুমি যদি ওই অংশটুকু কমপ্লিট করতে পারো, বিলিভ মি, তুমি এখান থেকে খুব ভালো একটা ফলাফল বের করে নিয়ে আসতে পারবা, ভালো একটা রেজাল্ট বের করে নিয়ে আসতে পারবা। তো সবাই অনেক অনেক ভালো থাকো। আশা করি তুমি বুঝতে পারছো যে কীরকমভাবে তোমাকে মেইনলি হচ্ছে যে প্রিপারেশনটা নিতে হবে, এবং বিজিএস এর টোটাল প্রিপারেশনটা কমপ্লিট করতে হবে। সো দেখা হবে পরবর্তী কোনো একটা ভিডিওতে। টিল দেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।